এরপর আমরা পূরক সেট সম্পর্কে জানব। বলা হচ্ছে যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ সার্বিক সেটের উপসেট হয় তবে এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে সার্বিক সেটের বাকি সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। একে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা। গাণিতিকভাবে এ সি ইকুয়াল টু ইউ বাদ এ অথবা ইউ মাইনাস এ। আমরা যদি ধীরে ধীরে এই সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি যে যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয়, আচ্ছা, তবে এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে সার্বিক সেটের বাকি সকল উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হয় তাকে এ সেটের পূরক সেট বলে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন কোন সার্বিক সেট ইউ যদি এমন হয় এবং এর একটি উপসেট এ হয়, তাহলে এ সেটের পূরক সেট বা এ সি কি হবে? এ সি হবে ইউ মাইনাস এ। অর্থাৎ আমাদের ইউ মাইনাস এই হবে এ সেটের পূরক সেট। তো এখন আমরা ইউ মাইনাস এ কিভাবে নির্ণয় করব? ইউ মাইনাস এ নির্ণয়ের জন্য প্রথমে আমরা দেখব যে এ সেটে এমন কোন উপাদান আছে কিনা যা ইউ সেটের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের 1 3 5 উপাদানগুলা ইউ বা সার্বিক সেটের মধ্যে আছে, থাকবেই, কারণ আমরা জানি যে এ সেটটা হচ্ছে এটার একটা উপসেট। তো এ সেটের উপাদানগুলো এমন কিছু উপাদানই হবে যা ইউ এর মধ্যেও আছে। তো আমরা কি করব, এ সেটের উপাদানগুলোকে ওই সার্বিক সেটের উপাদানগুলো থেকে বাদ দিয়ে দিব। তো এ সেটের যে সকল উপাদানগুলি আছে 1 3 5 এগুলাকে আমরা সার্বিক সেটের উপাদান থেকে বাদ দিয়ে দিব এবং সার্বিক সেটের যে অবশিষ্ট উপাদানগুলি আছে সেগুলোকে নিয়ে আমরা সেট গঠন করব। তাহলে আমরা পেয়ে যাব এ সেটের পূরক সেট। আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্ট ক্রমজোড় নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে যদি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয় তবে ওই জোড়কে ক্রমজোড় বলে। একে x, y দ্বারা প্রকাশ করা হয়, যেখানে x হচ্ছে ক্রমজোড়ের প্রথম পদ বা উপাদান এবং y হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় পদ বা উপাদান। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন সেটকে প্রকাশ করেছি তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি, আর যখন আমরা ক্রমজোড়কে প্রকাশ করছি তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে দুটি ক্রমজোড় কখন সমান হবে। দুটি ক্রমজোড় তখনই সমান হবে যখন প্রথম ক্রমজোড়টির প্রথম উপাদান দ্বিতীয় ক্রমজোড়টির প্রথম উপাদানের সমান হয়, আবার প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান হয়। যেমন x, y ক্রমজোড় a, b ক্রমজোড়ের সমান হবে যদি ও কেবল যদি x ইকুয়াল টু a হয় এবং y ইকুয়াল টু b হয়। অর্থাৎ x, y ক্রমজোড়ের প্রথম পদ x a, b ক্রমজোড়ের প্রথম পদ a এর সমান হবে, আবার x, y ক্রমজোড়ের দ্বিতীয় পদ y a, b ক্রমজোড়ের দ্বিতীয় পদ b এর সমান হবে। তাহলেই আমরা বলতে পারবো যে x, y ক্রমজোড়টি a, b ক্রমজোড়ের সমান। এখন আমরা যদি এই অনুসিদ্ধান্ত রিলেটেড একটা প্রবলেম দেখি তাহলে আমরা জিনিসটাকে আরেকটু ভালো মতো বুঝতে পারবো। তো দেখো এখানে আমাকে বলা হচ্ছে 3x, 5y এই ক্রমজোড়টি 9, 20 ক্রমজোড়ের সমান হলে
x ও y এর মান নির্ণয় করো। তো ক্রমজোড় সমান হওয়ার শর্ত অনুসারে আমরা বলতে পারি যে প্রথম ক্রমজোড়টি দ্বিতীয় ক্রমজোড়ের সমান হবে যদি 3x = 9 হয় এবং 5y = 20 হয়। সেখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে x হবে আমাদের 3, এবং আমরা যদি 5y = 20 থেকে y বের করতে চাই তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের y হবে 4। তাহলে আমাদের নির্ণেয় x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে 4। ক্রমজোড় নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই ক্রমজোড় সাধারণত দ্বিমাত্রিক জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা ক্রমজোড়ের ব্যবহার সবচেয়ে বেশি দেখতে পাই। আমরা মাত্রই ক্রমজোড় সম্পর্কে জানলাম, এখন আমরা কার্টেসীয় গুণজ সম্পর্কে জানব। বলা হচ্ছে a ও b দুটি সেট হলে a সেটের উপাদানকে প্রথম পদ এবং b সেটের উপাদানকে দ্বিতীয় পদ ধরে যতগুলো ক্রমজোড় গঠন করা যায় তাদের সেটকে a ও b সেটের কার্টেসীয় গুণজ বলে। একে a ক্রস b এভাবে লেখা হয় এবং a ক্রস b = x, y ক্রমজোড় such that x belongs to a এবং y belongs to b। অর্থাৎ a ক্রস b হবে এমন কিছু ক্রমজোড় গুলোর সেট যাদের x তথা প্রথম পদ হবে a সেটের উপাদান এবং y তথা দ্বিতীয় পদ হবে b সেটের উপাদান। তা আমরা যদি উদাহরণ দেই, যেমন যেমন a = a, b এবং b = 1, 2 হলে a ক্রস b হবে a ক্রস b হবে a সেটের যে সকল উপাদান আছে সেগুলো হবে ওই ক্রমজোড়গুলোর প্রথম পদ এবং b সেটের যে সকল উপাদান আছে সেগুলো হবে ক্রমজোড়গুলোর দ্বিতীয় পদ। তো এইভাবে আমরা বিভিন্ন ক্রমজোড় গঠন করব। তো আমরা প্রথমেই a সেটের প্রথম যে উপাদান সেটাকে দিয়ে দেখি আগে আমরা কতগুলো ক্রমজোড় গঠন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে a সেটের প্রথম উপাদান নিয়ে আমরা a, 1 এবং a, 2 আমরা a সেটের প্রথম যে উপাদান সেটি দিয়ে b সেটের সাথে আমরা দুটি ক্রমজোড় গঠন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে a সেটের প্রথম উপাদান দিয়ে আর কোনো ক্রমজোড় গঠন করতে আমরা পারি না। এরপর আমরা a সেটের দ্বিতীয় উপাদান দিয়ে দেখব যে কতগুলো ক্রমজোড় আমরা গঠন করতে পারি। a সেটের দ্বিতীয় উপাদান দিয়ে আমরা এই দুইটা ক্রমজোড়ই গঠন করতে পারি। তাহলে এই যে ক্রমজোড়গুলোকে নিয়ে আমরা একটা সেট গঠন করলাম, এটাই হচ্ছে আমাদের a ক্রস b, অর্থাৎ a ও b সেটের কার্টেসীয় গুণজ। আমি আবারও বলছি যে a ক্রস b নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে a সেটের যে সকল উপাদান আছে সেগুলোর সাথে b সেটের উপাদানগুলোর কত রকমের ক্রমজোড় গঠন করা যায়। যতগুলো ক্রমজোড় সম্ভব আমরা সবগুলো ক্রমজোড়ই নিব। যেমন আমরা দেখতে পাচ্ছি যে a সেটের প্রথম উপাদানের সাথে b সেটের যে দুইটা উপাদান আছে ওই দুইটা উপাদান নিয়ে আমরা দুইটা ক্রমজোড় গঠন করতে পারি। আবার a সেটের দ্বিতীয় উপাদানের সাথে b সেটের উপাদানগুলোর দুইটি ক্রমজোড় সম্ভব, তাই আমরা ওই দুইটা ক্রমজোড় লিখে দিব। এরপর যদি আর কোনো উপাদান না থাকে বা আর কোনো ক্রমজোড় গঠন করা সম্ভব না হয় তাহলে আমরা যে সকল ক্রমজোড়গুলো পেলাম সেগুলোকে নিয়ে আমরা একটা সেট গঠন করব, আর সেই সেটটাই হবে আমাদের a ক্রস b বা a ও b এর কার্টেসীয় গুণজ। আমরা এখন কার্টেসীয় গুণজ নিয়ে আরেকটু আলোচনা করব। আমি আবার দুইটা সেট ধরে নিচ্ছি a এবং b,
যেখানে এ সেট হচ্ছে আমার 1 2 3 আর বি সেট হচ্ছে আমার এ বি সি। এখন আমাকে যদি বলা হয় এ ক্রস বি নির্ণয় করতে, এখন আমাকে বলা হচ্ছে এ ক্রস বি নির্ণয় করতে। এ ক্রস বি নির্ণয় করার জন্য আমি প্রথমে দেখব যে এ এর যতগুলো উপাদান আছে সেগুলোকে নিয়ে বি এর উপাদানগুলোর সাথে কতগুলো ক্রমজোড় গঠন করা যায়। আমি আবার বলছি, প্রথমে দেখব যে এ এর উপাদানগুলোর সাথে বি এর উপাদানের কতগুলো ক্রমজোড় গঠন করা সম্ভব। যতগুলো ক্রমজোড় গঠন করা সম্ভব আমি সবগুলো ক্রমজোড় লিখব, লিখে কমা কমা আকারে সবগুলো ক্রমজোড় লিখব, লিখার পর আমি সেটটাকে শেষ করব। আর এই যে সেটটা আমি পাবো সেই সেটটাই হবে আমার এ ক্রস বি। তো আমি এখানে প্রথমেই দেখছি যে এ সেটের একটি উপাদান হচ্ছে 1, অর্থাৎ এটি এ সেটের প্রথম উপাদান। তো আমি এখন দেখব এ সেটের প্রথম উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোর কতগুলো ক্রমজোড় গঠন করা যায়। তো প্রথমেই আমি 1, a একটা ক্রমজোড় গঠন করতে পারি। 1, a এই ক্রমজোড়টা আমরা গঠন করতে পারি। এ এর প্রথম উপাদানের সাথে বি এর প্রথম উপাদান নিয়ে আমরা একটা ক্রমজোড় গঠন করলাম। তারপর এ এর প্রথম উপাদানের সাথে বি এর দ্বিতীয় উপাদান নিয়ে আমরা আরেকটা ক্রমজোড় গঠন করব। একইভাবে এ এর প্রথম উপাদান নিয়ে বি এর তৃতীয় উপাদানের সাথে আমরা একটা ক্রমজোড় গঠন করব। আমরা দেখতে পাচ্ছি যে এ এর প্রথম উপাদানের সাথে বি এর উপাদানগুলোর যতগুলো ক্রমজোড় সম্ভব আমরা সবগুলোই নিয়েছি। এখন আমরা এ এর দ্বিতীয় উপাদানে যাব। এ এর দ্বিতীয় উপাদানের সাথে বি এর উপাদানগুলোর কতগুলো ক্রমজোড় গঠন করা যায় তা আমরা দেখব। যে এ এর দ্বিতীয় উপাদানের সাথে আমরা বি এর প্রথম উপাদান নিচ্ছি, নিয়ে আমরা ক্রমজোড় গঠন করলাম। এ সেটের দ্বিতীয় উপাদানের সাথে আমরা বি সেটের দ্বিতীয় উপাদান নিয়ে একটা ক্রমজোড় গঠন করব। একইভাবে এ সেটের দ্বিতীয় উপাদানের সাথে বি সেটের তৃতীয় উপাদান নিয়ে আমরা একটা ক্রমজোড় গঠন করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের দ্বিতীয় উপাদানের সাথে বি সেটের সকল উপাদানের আমরা ক্রমজোড় গঠন করে ফেলছি। তারপর আমরা এ সেটের তৃতীয় উপাদানে যাব এবং দেখব যে এ সেটের তৃতীয় উপাদানের সাথে বি সেটের যে সকল উপাদান আছে তাদের নিয়ে কতটি ক্রমজোড় আমরা গঠন করতে পারি। তা আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের তৃতীয় উপাদানের সাথে বি সেটের প্রথম উপাদানের একটি ক্রমজোড় গঠন করা সম্ভব। তারপর আমরা এ সেটের তৃতীয় উপাদানের সাথে বি সেটের দ্বিতীয় উপাদানের একটা ক্রমজোড় লিখব। এরপর আমরা এ সেটের তৃতীয় উপাদানের সাথে বি সেটের তৃতীয় উপাদান নিয়ে একটা ক্রমজোড় গঠন করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের তৃতীয় উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোর যতগুলো ক্রমজোড় সম্ভব আমরা প্রত্যেকটা ক্রমজোড় লিখে ফেলছি। এরপর আমরা সেটটাকে শেষ করব এবং এই যে আমরা যে সেটটা পেলাম সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় এ ক্রস বি, অর্থাৎ এ ও বি এর কার্তেশীয় গুণজ। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এ সেটের যতগুলো উপাদান এবং বি সেটের যতগুলো উপাদান তাদের উপাদানগুলোর গুণফলই হবে নির্ণেয় ক্রমজোড় সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে এ সেটের উপাদান সংখ্যা যদি m হয় এবং বি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে a ক্রস b এর ক্রমজোড় সংখ্যা হবে m গুণ n বা m ইনটু n। তাহলে আমরা বলছিলাম কি a সেটের উপাদান হচ্ছে m, তাহলে আমরা বলতে পারি যে এখানে a সেটের উপাদান হচ্ছে 3, অর্থাৎ m ইকুয়াল টু 3, কারণ m হচ্ছে a সেটের উপাদান সংখ্যা। এখানে a সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 1 2 3 তিনটে উপাদান আছে। আর b সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, আর এখানে আমি b সেটে কয়টা উপাদান নিয়েছি? 3টা, অর্থাৎ n ইকুয়াল টু 3। তাহলে আমি বলতে পারি যে আমার a ক্রস b এর ক্রমজোড় সংখ্যা
সুতরাং ক্রমজোড় সংখ্যা m into n অর্থাৎ 3 into 3 equal to 9। তো এইটা হচ্ছে আমার ক্রমজোড় সংখ্যা। তো এখন আমি দেখি যে আমি যে a ক্রস b নির্ণয় করলাম সেখানে কয়টা ক্রমজোড় আছে। আমি দেখতে পাচ্ছি যে আমি যে a ক্রস b নির্ণয় করলাম সেখানে আমার ক্রমজোড় সংখ্যা দাঁড়ায় 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমাদের এখানে a ক্রস b এর ক্রমজোড় সংখ্যা হচ্ছে 9 বা 9। তাহলে আমরা বলতে পারি যে a সেটের উপাদান সংখ্যা যদি m হয়, b সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে a ক্রস b এর ক্রমজোড় সংখ্যা হবে m into n। এখন এখানে যেহেতু তিনটা আছে a এর উপাদান, b এর উপাদান আছে তিনটা, তাই এখানে আমরা ক্রমজোড় পাইছি 9টা। এখন এখানে যদি a এর উপাদান থাকতো তিনটা আর b এর উপাদান থাকতো দুইটা, তাহলে আমরা a ক্রস b এর ক্রমজোড় পেতাম 6টা, কারণ 3 into 2 যদি এখানে দুইটা থাকতো। আবার যদি এখানে থাকতো 4টা, এখানে থাকতো 3টা, আমরা a ক্রস b এর ক্রমজোড় পেতাম 4 into 3 অর্থাৎ 12। এখন আমরা সেট প্রক্রিয়ার ধর্মাবলী সম্পর্কে জানব। তো সেট প্রক্রিয়ার ধর্মাবলীর মধ্যে যে সকল বিধিগুলো আছে বা যে সকল সূত্রগুলো আছে, এর মধ্যে প্রথমে যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি বললে তুমি এইটা দিয়ে মনে রাখতে পারো যে জাস্ট a এর পরিবর্তে b, b এর পরিবর্তে a, যখন দুইটা সেট থাকে। যেমন a ইউনিয়ন b যেই কথা, b ইউনিয়ন a একই কথা, অর্থাৎ a ইউনিয়ন b ইকুয়াল টু b ইউনিয়ন a। দেখো এখানে a এর পরিবর্তে b আসছে আর b এর পরিবর্তে a আসছে। তো বিনিময় বিধি তুমি এভাবে মনে রাখতে পারো যে a এবং b এর স্থান বিনিময়। একই রকম ভাবে a ইন্টারসেকশন b ইকুয়াল টু b ইন্টারসেকশন a। তারপর হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বিধি জাস্ট ব্রেকেটের খেলা। তুমি এভাবে মনে রাখবা যে এই সংযোগ বিধিতে ব্রেকেটটা ট্রান্সফার হয়, অর্থাৎ ব্রেকেটটা আগে পরে যায়। যেমন আমি যে প্রথম সূত্রটা লিখলাম সেখানে দেওয়া আছে ব্রেকেট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু a ইউনিয়ন ব্রেকেট অফ b ইউনিয়ন c। একই রকম ভাবে ব্রেকেট অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ইন্টারসেকশন ব্রেকেট অফ b ইন্টারসেকশন c। অর্থাৎ এই ক্ষেত্রেও ব্রেকেটটা জাস্ট ট্রান্সফার হয়েছে। তো তুমি সংযোগ বিধি এভাবে মনে রাখতে পারো যে এই ক্ষেত্রে ব্রেকেটটা জাস্ট ট্রান্সফার হয়, অর্থাৎ আগে যায় কিংবা পরে যায়। এরপর আমরা বন্টন বিধি সম্পর্কে জানবো। বন্টন বিধিতে প্রথম সূত্রতে বলা হচ্ছে a ইউনিয়ন ব্রেকেট অফ b ইন্টারসেকশন c ইকুয়াল টু ব্রেকেট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন ব্রেকেট অফ a ইউনিয়ন c। আবার দ্বিতীয় সূত্রে বলা আছে a ইন্টারসেকশন ব্রেকেট অফ b ইউনিয়ন c ইকুয়াল টু ব্রেকেট অফ a ইন্টারসেকশন b ইউনিয়ন ব্রেকেট অফ a ইন্টারসেকশন c। তুমি চাইলে একে ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো বা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। সেটা হচ্ছে a এর পর যে চিহ্নটা থাকবে, সমান সমানের পরে তো দুইটা ব্রেকেট আছে, তো ওই দুইটা ব্রেকেটে ওই চিহ্নটা থাকবে। যেমন a এর পর এখানে ইউনিয়ন আছে, তাই ব্রেকেটের মধ্যে ইউনিয়ন থাকবে এবং a কিন্তু দুই জায়গাতেই থাকবে। a এবং এরপরে যে চিহ্নটা ওইটা কিন্তু দুই ব্রেকেটেই থাকবে। একই রকম ভাবে আমরা যদি দ্বিতীয় সূত্রের দিকে তাকাই, এখানে a এর পর ইন্টারসেকশন আছে। তুমি ইকুয়াল চিহ্নের পর দেখো যে যেই দুইটা ব্রেকেট আছে ওই দুইটা ব্রেকেটেও কিন্তু a এর পর ইন্টারসেকশনই আছে। সো তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো কিংবা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো। এরপর আমরা ডি মর্গানের সূত্র সম্পর্কে জানবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, কারণ এই ডি মর্গানের সূত্র দিয়ে শুধু জেনারেল ম্যাথ না, হায়ার ম্যাথেও অনেক প্রশ্ন আছে এবং বিগত বছরেও জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, নতুন কারিকুলামে তো এটা শুধু ম্যাথ, বাট আগের যে কারিকুলাম সেখানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাতেই অনেক ম্যাথ আসছে শুধু এই ডি মর্গানের সূত্রের উপরে। তো এই ডি মর্গানের সূত্রটা রিসেন্টলি এমসিকিউতেও চলে আসে, তাই এই দুইটা সূত্রকে তোমাদের মুখস্থ রাখতেই হবে। এই দুটো সূত্রকেও চাইলে একটা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়। যেমন প্রথম সূত্রটিতে বলা হচ্ছে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এখানে একটা জিনিস খেয়াল করো, a ইউনিয়ন b হোল প্রাইম অর্থাৎ এর উপরও প্রাইম থাকবে
বি এর উপরও প্রাইম থাকবে, তুমি এভাবে মনে রাখতে পারো। আর মাঝখানে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে, অর্থাৎ মাঝখানে যদি ইউনিয়ন থাকে সেটা ইন্টারসেকশন হবে, আর মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে সেটা ইউনিয়ন হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় সূত্রটির দিকে খেয়াল করি, আমরা দেখতে পাই যে এখানে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো ওই আমি যে টেকনিকটার কথা বললাম যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তার মানে ইকুয়ালের পর এ এবং বি এর উপর প্রাইম থাকবে, আর মাঝখানে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে ইন্টারসেকশন, তাইলে এখানে হবে ইউনিয়ন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখন এটা আমরা দুইটা সেটের ক্ষেত্রে দেখেছি, আমাদের যদি তিনটা সেটের ক্ষেত্রে বলে, আমি জাস্ট তিনটা সেটের ক্ষেত্রে ডি মর্গানের সূত্রটা কেমন হতে পারে সেটা একটু দেখাই দেই। যেমন আমাকে যদি বলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল টু কি, তখন আমরা ওই টেকনিকটা ফলো করব যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হোল প্রাইম এর ইকুয়াল হবে এ বি এবং সি এর উপর থাকবে প্রাইম, আর মাঝখানে যে চিহ্ন আছে ওইটা পরিবর্তন হয়ে যাবে। এখানে যেহেতু ইন্টারসেকশন আছে তাই ওইখানে হবে ইউনিয়ন। আমি জাস্ট লিখি তাহলে জিনিসটা আরো সহজভাবে বোঝা যাবে। যেমন এখানে এর উপর হবে প্রাইম, তাহলে এ প্রাইম, ইন্টারসেকশন ইউনিয়নে কনভার্ট হবে, তারপর বি এর উপর প্রাইম হবে, আবার ইন্টারসেকশন আছে ওইটা ইউনিয়নে কনভার্ট হবে, এরপর সি প্রাইম। তো এই হচ্ছে তিনটি সেটের ক্ষেত্রে ডি মর্গানের যে দ্বিতীয় সূত্রটি ওইটা আমরা দেখলাম। তোমরা চাইলে প্রথম সূত্রটিও এভাবে লিখতে পারো। সেই ক্ষেত্রে প্রথম সূত্রটি যদি হয় যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল টু হবে এ বি এবং সি এর উপর প্রাইম। তাহলে আমরা প্রথমে এ এর উপর প্রাইম দিব, তারপর যে ইউনিয়ন আছে ওইটা ইন্টারসেকশনে কনভার্ট হবে, তারপর বি এর উপর প্রাইম হবে, আবার আরেকটা ইউনিয়ন আছে ওইটা ইন্টারসেকশনে কনভার্ট হবে, তারপর সি এর উপর প্রাইম হবে। তো এই ছিল তিনটি সেটের ক্ষেত্রে আমাদের ডি মর্গানের প্রথম সূত্র।